গুড ইভিনিং সবাইকে। ঠিকমতো বস, ঠিকমতো বস। তো ঠিকমতো বস রায়ন। তো আজকে যেটা করাবো, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস তোদের বায়োলজি, ঠিক আছে? তোদের জীবন বিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, সেটা হচ্ছে কি কোষ। কোষ ইংরেজি কি? সেল, ঠিক আছে? কোষ জিনিসটা কি এটাকে জানতে হবে। কোষ আসলো কোথা থেকে, জিনিসটা কি, ঠিক না? তো কোষ হচ্ছে প্রাণীদের, প্রাণী মানে কি উদ্ভিদ, উদ্ভিদ এবং প্রাণী, ঠিক আছে? উদ্ভিদ এবং যাদের ভিতরে জান আছে, যাদের ভিতরে জান আছে, ভিতরে চলাফেরা করতে পারে বা উদ্দীপনায় সাড়া দিতে পারে, যারা উদ্দীপনায় সাড়া দিতে পারে, তাদের প্রত্যেকটা মানে শরীরটা, প্রতিটা অঙ্গ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দিয়ে গঠিত। তো এর যদি আমি সংজ্ঞাটা বলতে যাই, তো জীবদেহের গঠনগত এবং কার্যগত একককে আমরা কি বলবো? কোষ বলবো। আমাদের দেহে কোষ আছে অনেক প্রকার কোষ, মোটামুটি 200 প্রকার কোষ আছে। কিন্তু কোষের যে স্ট্রাকচার, এই যে এইভাবে স্ট্রাকচার, ঠিক আছে? কোষের মধ্যে কোষীয় অঙ্গ হবে, এক্ষুনি আমরা পড়বো, টেনশন নেই। এইটি একটু পড়েছিলাম এই ক্লাস 9-এ, আরো ডিটেলসে পড়বো, ঠিক আছে? তো জীবদেহের, এটা মুখস্থ করে রাখবি, জীবদেহের গঠনগত, এই যে একটা জীব গঠন হচ্ছে, এই যে গঠনগত এবং কার্যগত, এই যে কার্য, বিভিন্ন ধরনের কাজ করছে, ঠিক আছে? কার্যগত এককে আমরা কি বলবো? কোষ। যেরকম একটা বিল্ডিং তৈরি করতে অসংখ্য কিসের প্রয়োজন? ইটের প্রয়োজন, ঠিক না? ইট দিয়ে দিয়ে একটা বিল্ডিং তৈরি হয়, সেম টু সেম একটা জীব তৈরি হতে আমাদের কি প্রয়োজন? কোষের প্রয়োজন। ঠিক আছে, বুঝতে পারলি? কোষ সম্বন্ধে, কোষ জিনিসটা কি, এই ধারণাটা শেষ হলো তো? হ্যাঁ, কোষ যে জিনিসটা কি, আয়শা, ধারণা শেষ হলো? হ্যাঁ, আচ্ছা, এবার দেখ, কোষ সংক্রান্ত পড়াশোনাকে আমরা কি বলবো বলতো? তোর সাইটোলজি। দেখ, কোষের ইংরেজ কি বলতো? সেল। কোষের ইংরেজ কি রে? সেল। আর যে কোষ সম্বন্ধে পড়বে সেটাকে আমরা কি বলবো? সাইটোলজি। আমি যেগুলো আজকে ইনফরমেশন তোদেরকে দিব কিনা, এই ইনফরমেশন গুলো তোদের বইয়ে হয়তো নাও পেতে পারিস, ঠিক আছে? তো কোষ সম্বন্ধে আমরা কি বলবো? পড়াশোনাকে সাইটোলজি। প্রথম যে মৃত কোষ আবিষ্কার করেছিল কে বলতো? বললে এইটা পড়েছিলি কে? রবার্ট হুক। ভেরি গুড। রবার্ট হুক প্রথম মৃত কোষ আবিষ্কার করে, আর প্রথম জীবিত কোষকে আবিষ্কার করলেন লিওয়েন হুক। জীবিত কোষ, মৃত কোষ আবিষ্কার করে রবার্ট হুক, আর জীবিত কোষ আবিষ্কার করে কে? লিওয়েন হুক, ঠিক আছে? মানুষের শরীরে, এই যে আমাদের মানুষের প্রাপ্তবয়স্ক মানুষ, ছোট বাচ্চাদের না, প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে 6 থেকে 10 লক্ষ কোটি কোষ থাকে। ভাবে 6 থেকে কোষ কিন্তু খালি চোখে দেখতে পাবি না, চোখ খুলে দেখতে পাবি না। একটা শরীরে 6 থেকে 10 লক্ষ কোটি, 1 কোটি 2 কোটি না, 10 লক্ষ কোটি, যেটা হ্যাঁ ওরা মানুষের কোষও দেখতে পাবি না, কিন্তু কোষ আমরা দেখতে পাই তো। ডিমটা একটা কোষ, ঠিক আছে? ডিমটা একটা কোষ, ঠিক আছে? তো মানুষের শরীরে সব থেকে বড় কোষ হচ্ছে কি? ডিম্বাণু। কি রে বাবু? মানুষের শরীরে, মানে ছেলেদের শরীরে থাকে না, সেটা মেয়েদের শরীরে থাকে, ঠিক আছে? ডিম্বাণু, ঠিক আছে? মেয়েদের শরীরে, মানুষের শরীরে সব থেকে বড় কোষ হচ্ছে কি? ডিম্বাণু। আর মানব শরীরে সব থেকে ছোট্ট কোষের নাম হচ্ছে কি? পিপিএলও। পিপিএলও, ঠিক আছে? সব থেকে ছোট কোষ আর সব থেকে বড় কোষ। বোঝা গেল? বুঝতে পারলে কি? আচ্ছা, এই যে কোষটা, আচ্ছা, কোষ যে আবিষ্কার হয়, আমি প্রথমে তোদের বলে দিই। আচ্ছা, কোষ হচ্ছে 2 প্রকার, ঠিক আছে? একটা হচ্ছে, লিখতে হবে না, আয়সা লিখতে হবে না, না লিখতে হবে না। কোষ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে প্রোক্যারিওট কোষ, ক্যারিওটিক কোষ, একটা হচ্ছে কি ইউক্যারিওটিক কোষ, ঠিক আছে? প্রোক্যারিওটিক, প্রো মানে কি বলতো? আদি। প্রো মানে হচ্ছে আদি, মানে পুরনো। আর ইউক্যারিওটিক কোষ হচ্ছে কি? নতুন বা নিউ। আমরা যখন জীবের অস্তিত্ব বের করছিলাম, কত লক্ষ বছরকে কোষটা কিভাবে গঠিত হয়েছে জানিস তো? পড়াইছিলাম না? প্রথমে পৃথিবী আগুনের পিণ্ড ছিল, তারপরে আস্তে আস্তে হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন মিলে একটা কোয়াসার্ভেট হলো। তারপরে কত প্রসেস, ক্লাসে দেখে নিবি, ক্লাসে আছে, কত প্রসেস হয়ে একটা কোষ তৈরি হয়েছে, ঠিক না? তো এই কোষটা প্রথম যে, মানে কোষের মতো কিন্তু কোষ হয়নি, তো কি বলতো? ওটা কি? কোয়াসার্ভেট। তারপরে যে কোষটা হলো কি বলতো? প্রোক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ থেকে আমাদের ইউক্যারিওটিক কোষ হয়েছে, জানিস না? মনে আসছে কি?
প্রোক্যারিওটিক কোষে কাদের মধ্যে থাকে বলতো? এই শ্যাওলা, নীলাভ সবুজ শ্যাওলা, ব্যাকটেরিয়া, এদের কি থাকে? প্রোক্যারিওটিক মানে আদি কোষ থাকে। এদের কিনা এই যে কোষীয় অঙ্গাণুগুলো এরকম সাজানো থাকে না, নিউক্লিয়াস থাকে না। তো মানে কোষীয় মানে কোষ ঠিকই, কিন্তু এদের যে কোষীয় অঙ্গাণু এদের কিন্তু ঠিকঠাক থাকে না। বুঝতে পারলে আমার কথাটা? বোঝা গেল? ঠিক আছে, ক্লিয়ার? প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষের মধ্যে ব্যাপারটা বুঝতে পারলি কি? হ্যাঁ, তো আমরা তো এই প্রোক্যারিওটিক কোষ এটা আদর্শ কোষ বলা হয়। এদের সুগঠিত নিউক্লিয়াস থাকে না, কোষ পর্দা ঘেরা বা কোষীয় অঙ্গাণু থাকে না, ক্রোমোজোম গঠিত হয় না, এদের প্রোক্যারিওটিক কোষ বলা হয়। যেরকম ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল। তখন যদি প্রোক্যারিওটিক কোষের উদাহরণ দিতে বলে আরামসে বলতে পারবি। এদের কি থাকে না বলতো? এদের আদর্শ কোষ সুগঠিত নিউক্লিয়াস থাকে না, কোষের মধ্যে যে ম্যান এক্ষণে পড়াবো নিউক্লিয়াস থাকে না। আর ইউক্যারিওটিক কোষে কি সবকিছু ঠিকঠাক থাকে, সুগঠিত নিউক্লিয়াস, পর্দাঘেরা বেষ্টিত, ক্রোমোজোম ক্ষারীয় প্রোটিন যুক্ত এবং কোষে পর্দারা থাকে। এটা হচ্ছে কি ইউক্যারিওটিক কোষ। ঠিক আছে, তো বই দেখে তোরা প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের পার্থক্যটা টুক করে 5টা পার্থক্য মুখস্থ করে নিতে পারিস। এগুলো হালকা পার্থক্য কি জানি দিয়েও দিতে পারিস স্কুলে। ঠিক আছে, হ্যাঁ আছে বই, এখন এখন খুঁজে লাভ নাই। ঠিক আছে, এখন খুঁজিস না। দেখ, তো প্রথমে যে আমরা পড়বো সেটা হচ্ছে কি, আমরা পড়বো প্রথম যে তার নাম হচ্ছে কোষের বিভিন্ন অংশ। এটা আমাদের কোষ তো নাকি? এটা আমাদের কোষ, সেল। হ্যাঁ, এই কোষের বিভিন্ন অংশ নিয়ে আমরা পড়বো। প্রথম 1 নাম্বার যে অংশটা তার নাম হচ্ছে কি? কোষ প্রাচীর। রে কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর, কোষ বানান দুটাই হয়, একটা তালবের সহ হয়, পেটখানা মতন সহ হয়। ঠিক আছে, আচ্ছা। এই কোষ প্রাচীর, কোষ প্রাচীর কোষ কোষের কোথায় থাকে বলতো? কোষের একদম বাইরে থাকে। কোথায় থাকে? কোষের একদম বাইরে থাকে। কোষের সব থেকে বাইরের অংশকে আমরা কি বলবো? কোষ প্রাচীর বলবো। কি বলবো রে বাবু? কোষ প্রাচীর বলবো। এই কোষ প্রাচীরের কি না 3টা অংশ। কটা অংশ? কলমটা কোথায় রে? কোষ প্রাচীরের কটা অংশ? হ্যাঁ, কোষ প্রাচীর কটা অংশ? 3টা অংশ। কি কি বলতে পারবি? একটা হচ্ছে কি মধ্যপর্দা, প্রাথমিক কোষ প্রাচীর, একটা হচ্ছে কি গৌণ কোষ প্রাচীর। ঠিক আছে, এই যে কোষ প্রাচীর আছে আমরা সাধারণভাবে এরকম দেখে নিলাম যে এটা কোষ প্রাচীর। ঠিক আছে, কিন্তু কোষ প্রাচীরের 3টা অংশ। একটা মধ্যপর্দা থাকে, মানে 3টা, মানে কোষ প্রাচীরের 3টা পার্ট থাকে। কটা পার্ট থাকে? কটা রে? 3টা পার্ট থাকে। একটা হচ্ছে কি মধ্যপর্দা, একটা হচ্ছে প্রাথমিক কোষ প্রাচীর, একটা হচ্ছে গৌণ কোষ প্রাচীর। ঠিক আছে, পারলি বুঝতে? আচ্ছা, এই কোষ প্রাচীরের সব থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে কি বলতো? কোষ প্রাচীরে সেলুলোজ থাকে। এটা বারবার বলেছি তোদের, বলে নে কি থাকে? সেলুলোজ। দে কোষ প্রাচীরে কি থাকে রে বাবু? সেলুলোজ থাকে। ঠিক আছে, কোষ প্রাচীর, কোষ প্রাচীরে এই যে এটা থাকে সেলুলোজ, সেলুলোজ থাকে। আচ্ছা, এই এই প্রাথমিক যেটা প্রাচীর আমি বললাম না, প্রথমে থাকে কি প্রাথমিক প্রাচীর। এই যে কোষ প্রাচীরের 3টা ভাগ। 1 নম্বর ভাগ হচ্ছে কি প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর। আর 2 নম্বর হচ্ছে কি মধ্যপর্দা। তারপরে কি রে? গৌণ প্রাচীর। তো এই যে প্রাথমিক প্রাচীর না, প্রাথমিক একদম লাস্টে থাকে। ঠিক আছে, আর এখানে কে থাকে? সেলুলোজ থাকে। কি থাকে? সেলুলোজ থাকে। ঠিক আছে, এর যে কাজটা এখনই বলছি, মধ্যপর্দা বা ল্যামেলা এখন। এই কোষ প্রাচীরের কাজ কি বলতো? এই যে কোষ প্রাচীরের কাজ হচ্ছে কি, কোষের ভিতরে এটাকে আমরা কি বলবো? পুরোটাকে সাইটোপ্লাজম বলবো। কি বলবো? সাইটোপ্লাজম। কোষের ভিতরে, মানে কোষের ভিতরে যে এগুলো যে কোষীয় অঙ্গাণু আছে, এটা অঙ্গাণু, এটা মানে অনেকগুলো অঙ্গাণু আছে, এগুলো কিনা একটা অর্ধতরল মানে কোষের ভিতরে একটা অর্ধতরল জিনিস থাকে, জিনিস আছে, ওটার উপর
মানে বেঁচে থাকছে, এটাকে আমরা কি বলবো, সাইটোপ্লাজম বলবো। মানে পুরোটাকে আমরা কি বলবো, সাইটোপ্লাজম বলবো। এই কোষের ভিতরে সাইটোপ্লাজমকে এবং কোষ পর্দাকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, মানে বাইরের ভিতর থেকে কেউ যাতে একে হামলা না করে দেয়, মানে হামলা করে যাতে কোনো ক্ষত বিক্ষত না করে দেয়, এই জন্য কোষকে বাইরের আঘাতে রক্ষা করে কে বলতো, এই কোষ প্রাচীর। বুঝতে পারলি, কোষ প্রাচীর প্রথম যে কাজ, কোষ প্রাচীরের প্রথম কাজ কি, কোষ প্রাচীর সাইটোপ্লাজমকে এবং কোষ পর্দাকে বাইরের আঘাত থেকে কি করে, রক্ষা করে। পারলি বুঝতে, কোষ প্রাচীর কাজ হচ্ছে কি, সাইটোপ্লাজম এবং কোষ পর্দাকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। ঠিক আছে, বুঝতে পারলি। তারপর হচ্ছে কি আমাদের 2 নম্বর কাজ, কোষ প্রাচীর কোষকে যান্ত্রিক শক্তি প্রদান করে। আচ্ছা, তারপরে ভেদ্য কোষগুলি প্রাচীরের 2 কোষের মধ্যে জল গঠিত পর্দার আদান প্রদান হয়। ঠিক আছে, এই যে এখানে এই যে এই কোষ প্রাচীরের মধ্যে আবার আদান প্রদান হয়, কি হয়, জল গঠিত, কি জল গঠিত পদার্থের আদান প্রদানে সাহায্য করে। জল গঠিত মানে দেখ, কোষ প্রাচীর আছে, আদান প্রদান তো হবে নাকি, আদান প্রদানও সাহায্য করে কে, এই কোষ প্রাচীর। ঠিক আছে, উদ্ভিদ দেহে, ভালো করে মনে রাখবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলছি, যে এই যে কোষ প্রাচীরটাকে না অনলি একমাত্র উদ্ভিদ দেহে থাকে। কোথায় থাকে, উদ্ভিদ দেহে, প্রাণী দেহে কিন্তু থাকে না। আমাদের শরীরে কিন্তু, আমাদের শরীরে যে কোষ আছে কিনা, তাদের কিন্তু কোষ প্রাচীর নাই। কি আছে, অনলি কোষ পর্দা আছে। বুঝতে পারলি, বোঝা গেল? ঠিক আছে, তো কোষের জল ও খনিজ পদার্থ আদান প্রদানের বাধা সৃষ্টি করে কে, এই কোষ প্রাচীর। তোকে যদি বলে এই যে বিভিন্ন ধরনের জিনিস কোষে একবারে ডাইরেক্ট ঢুকতে পারে না কেন, কারণ দেওয়ালের মতো থাকে কে, কোষ প্রাচীর, এবং জল ও খনিজ পদার্থ এখানে বাধা সৃষ্টি করে, কি সৃষ্টি করে, একটা বাধা সৃষ্টি করে। ঠিক আছে, এরপরে আমরা পড়বো কি, কোষ পর্দা। এই জন্য দেখবি যে গাছেদের কি থাকে, যত উদ্ভিদ আছে, উদ্ভিদের কি থাকে, কোষ প্রাচীর থাকে না, সব হজম হয়ে যায়। কিন্তু আমাদের দেখবি যে গাছের ছালটা এরকম হজম হয় না। হ্যাঁ, এবং গন্ডার দেখবি কলার গাছ, আমের গাছ সবকিছু খেয়ে নিবে। তো মানে দেখবে কাঁচা, মানে ছাল টাল সবকিছু খেয়ে নিবে। ছাগলগুলো দেখবি ছাল টাল খেয়ে নিবে, ওদের হজম হয়ে যায়, তুই হজম করে দেখাতে পারবে না। কারণ কি থাকে বলতো, কারণ উদ্ভিদের কোষে এমন কি থাকে বলতো, কি থাকে, সেলুলোজ থাকে। সেলুলোজটা আমাদের হজম করতে পারে না। বুঝতে পারলে, সেলুলোজ আমাদের হজম, কিন্তু গন্ডার যে আছে ও সেই হজম করতে পারে। কোষ পর্দা, ঠিক আছে, কোষ পর্দা জিনিসটা কি, কোষ প্রাচীরের পরে থাকে কি, কোষ পর্দা। কোষ প্রাচীরের মধ্যে কোষ পর্দা থাকে, আর কোষ পর্দা হচ্ছে অর্ধভেদ্য। আচ্ছা, ভেদ্য মানে কি, ভেদ্য মানে যাতায়াত করতে পারবে, আরামসে যাতায়াত করতে পারবে, সেটা হচ্ছে ভেদ্য। আর অর্ধভেদ্য মানে কি, আধা ভেদ্য। যেরকম ছাকনিটা হচ্ছে অর্ধভেদ্য, চা ছাকছে কি না, তো একটা তো অর্ধভেদ্য পর্দা, সবকিছু যেতে পারবে কি, অল্প স্বল্প, যেরকম জলটা যাবে, চা পাতাটা যাবে না, ঠিক কিনা, ওরকম আমাদের হচ্ছে কোষ পর্দাটা ছাকনির মতো কাজ করে, সব জিনিস যেতে পারবে না ভিতরে। অর্ধভেদ্য মানে আধা জিনিস যাতায়াত করবে, মানে কোষ পর্দাটা এতই পাতলা আছে, সবকিছু আরামসে এদিক থেকে ওদিক যেতে পারবে না, যেটা যাবে সেটা হচ্ছে পাতলা, অর্ধভেদ্য। ওই জন্যই বলছে কোষ পর্দা হচ্ছে কি, অর্ধভেদ্য। কি রে, আর কোষ পর্দা সাধারণত প্রোটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি, প্রথমে হচ্ছে অর্ধভেদ্য, কোষ পর্দা হচ্ছে কি, অর্ধভেদ্য। ঠিক আছে, আর কোষ পর্দা কি দিয়ে গঠিত, প্রোটিন দিয়ে গঠিত। কি দিয়ে গঠিত, ভালো করে বুঝ, কোষ পর্দা কি দিয়ে গঠিত, প্রোটিন দিয়ে। কোষ পর্দা সাধারণত লিপিড, প্রোটিন এবং কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। ঠিক আছে, কি প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। 40 ভাগ লিপিড, 50 ভাগ প্রোটিন এবং 10 ভাগ কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। তো ভাগ আছে বলে 40 ভাগ লিপিড ভাগ আছে, তো শুধু মনে রাখবি প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট দিয়ে আমাদের এই কোষ প্রাচীরটা তৈরি, গঠিত হয়। ঠিক আছে, আচ্ছা, তো কোষ পর্দা কি দিয়ে তৈরি, সেলুলোজ দিয়ে। আবার রিভার্স যাচ্ছে। ঠিক আছে, কোষ পর্দা যদি আমরা ডায়েট বলে কি দিয়ে তৈরি, সেলুলোজ দিয়ে। কোষ প্রাচীর কি দিয়ে তৈরি, প্রোটিন, লিপিড, প্রোটিন ম্যান হচ্ছে কি, প্রোটিন। কি রে, বুঝতে পারছিস, কোষের তো আমি দুটো জিনিস পড়লাম না, একটা হচ্ছে কোষ প্রাচীরটা, কোষ পর্দা। তো কোষ প্রাচীরটা কি দিয়ে তৈরি, সেলুলোজ দিয়ে, ডায়েট আমি বলি। আর কোষ পর্দাটা কি, প্রোটিন দিয়ে। হ্যাঁ, আচ্ছা, এই কোষ পর্দার প্রধান কাজ কি বলতো, কোষ পর্দার কাজ হচ্ছে কি, যে কোষের মধ্যে সজীব অংশকে রক্ষা করা, যাতে বাইরে কেউ, এই যে আমাদের শরীরে কোষ আছে, যাতে বাইরে থেকে কেউ হামলা না করে, তার জন্য
আটকে রাখা এরকম করে অর্ধবেদ্য পর্দা, মানে আধা ছাকনির মতো চারদিকে কোষ পর্দাটা আছে, ঠিক আছে, রক্ষা করছে। আর কোষ পর্দা যদি বুঝতে না পারিস শুধু মাথায় রাখবি, আমরা ডিম খাচ্ছি না, ডিমের যে উপরের খোলসটা সেটা হচ্ছে কোষ প্রাচীর। কি কোষ প্রাচীর ধরে নে, উপরের খোলসটা যেটা আমরা ছিঁড়ে করি, তারপরেও একটা সাদা পর্দা থাকে, থাকে না? যেটা একটু বিরক্তকর লাগে এটা করতে, ঠিক কিনা? তাড়াতাড়ি হয়ে যাবে একটা, তো ওটাকে আমরা কোষ পর্দা বলবো। কি বলবো? ওটা কিন্তু অর্ধবেদ্য, কিন্তু ডিমের খোলসটা কিন্তু অর্ধবেদ্য না। বুঝতে পারলি? মাথা ক্লিয়ার হলো? বুঝা গেল? তো কোষ পর্দা হচ্ছে ওই যে ডিমের ওই যে পর্দাটা, ওটা হচ্ছে কি কোষ পর্দা। তো ও কি করছে? কোষের সজীব অংশকে রক্ষা করছে। কি করছে? সজীব অংশকে রক্ষা করছে। বুঝতে পারলি? একাধিক কোষের মধ্যে ব্যাপন এবং অভিশ্রবণের সাহায্য করে, মানে এই যে কোষ পর্দাটা ব্যাপন এবং অভিশ্রবণের সাহায্য করছে। কি করছে? আচ্ছা, ব্যাপন অভিশ্রবণ জানিস না তোরা? ব্যাপন অভিশ্রবণ জানিস না? ব্যাপন মানে কি? তুই জলে চিনি দিলি, চিনিটা চারিদিকে ছড়িয়ে গেল, কোন প্রক্রিয়া? ব্যাপন প্রক্রিয়ায়। জানিস না এটা? ব্যাপন প্রক্রিয়া রে। দলের শরবত তৈরি করবি, এতটি চিনি দিলি, চিনিটা আস্তে আস্তে গলে গেল, যে প্রক্রিয়ায় গললো, মানে আস্তে আস্তে ছড়িয়ে গেল, এটা কোন প্রক্রিয়া? ব্যাপন প্রক্রিয়া, ঠিক কি না? হ্যাঁ, অভিশ্রাবণ। অভিশ্রাবণ হচ্ছে তোর কি, ধরে নে এই যে এর নাম কি, সাইকেল যদি এখন পেয়ে দেয় তো সবাই গন্ধটা পাবে, পাবে কিনা? তো এই যে পাতটা চারদিকে আস্তে আস্তে ছড়ালো, এটা কোন প্রক্রিয়া? হ্যাঁ, ওটা হচ্ছে ইন্টারেস্টিং উদাহরণ, মজাদার উদাহরণ। যে কই পাতলো, পাদের যে গন্ধটা ছড়াবে, আমি এর কথা কেন বলবো? যে কই পাত হলো, ঠিক আছে, পাদের যে গন্ধটা ছড়াবে, হলো? তো দেখ, ব্যাপন অভিশ্রাবণে সাহায্য করে, ঠিক আছে, হলো, ঠিক আছে। আমরা কোষ পর্দা এবং কোষ প্রাচীর, তুই হাসছিস কেন? কোষ প্রাচীর কমপ্লিট করলাম, ঠিক আছে, কমপ্লিট যদি না হয় আরেকবার রিপিট করছি। হ্যাঁ, দেখ এবার কোষের বিভিন্ন অংশ, যেরকম কি সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কি রে বাবু? আমি তো প্রথমে বললাম কোষের মধ্যকার যে জিনিসটা সেটাকে আমরা কি বলবো? সাইটোপ্লাজম বলবো। কোষের মাঝখানে যে অর্ধতরল অংশ থাকে তাকে আমরা কি বলবো? সাইটোপ্লাজম। কোষের মাঝখানে এই যে এই জায়গাটা, এই যে অর্ধতল, এটি কিন্তু ভাসছে ওই অর্ধতলে, থকথকিয়া জেলির মতো আছে, হ্যাঁ, ওখানে কিন্তু এই কোষীয় অঙ্গগুলো ভাসছে, এটাকে আমি কি বলবো? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে কোষের নিউক্লিয়াস, একাধিক কোষ অঙ্গন থাকে। এই যে এই জায়গাটায় সাইটোপ্লাজমের মধ্যে কোষের কি থাকে? নিউক্লিয়াস থাকে এবং একাধিক কি থাকে? কোষীয় অঙ্গাণু থাকে। সাইটোপ্লাজমের মধ্যে সাধারণত কি থাকে বলতো? যেরকম বিভিন্ন রাসায়নিক পদার্থ, যেমন কি কার্বন, হাইড্রোজেন, ক্যালসিয়াম, কপার, ম্যাঙ্গানিজ, রাসায়নিক পদার্থ থাকে। কোষ তো কোষের মধ্যে থাকবে, ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কি, যেটা সব থেকে মনে হয়, সেটা হচ্ছে কি নিউক্লিয়াস। এটা হচ্ছে কি রে? নিউক্লিয়াস। দেখ, নিউক্লিয়াস সম্বন্ধে আমরা পড়ি, ঠিক আছে। ম্যান, কোষের যেরকম মাথা, এবং আমাদের শরীরের যত শরীরটা আছে, ঠিক কিনা, সবার মালিক কে? এই মালটা, মাথা, ঠিক কিনা? আমাদের শরীরের মালিকটাকে মাথা। ওরকম কোষের একটা মালিক আছে, তার নাম হচ্ছে কি নিউক্লিয়াস। কোষের মালিকের নাম কি? নিউক্লিয়াস। দরজাটা লাগিয়ে দেন না। তো এই নিউক্লিয়াস কে বলা হয় কোষের মস্তিষ্ক বলা হয়। কি বলা হয়? মানে কোষের ম্যান, কোষের হেড, ঠিক আছে, হেড। যেরকম স্কুলের মধ্যে প্রিন্সিপাল থাকে, ওরকম এই কোষের মধ্যে কে থাকে? নিউক্লিয়াস আছে, ঠিক আছে, ওই সবাইকে কন্ট্রোল করে। বুঝতে পারলে কি করে? হ্যাঁ, তো নিউক্লিয়াস কি আবিষ্কার করে বলতো? রবার্ট ব্রাউন। নিউক্লিয়াসটা কি আবিষ্কার করে? রবার্ট ব্রাউন। কোষকে আমরা কি বলবো? দিল ভিডিওটা পোজ করে দিল। তো এই শুনলে, তো নিউক্লিয়াস হচ্ছে, তাহলে কোষের মস্তিষ্ক কে রে বাবু? আমাকে বলিস, হ্যাঁ, নিউক্লিয়াস, ঠিক আছে। তো কে আবিষ্কার করে? রবার্ট ব্রাউন। কে রে? রবার্ট। আচ্ছা, নিউক্লিয়াসের চারটা অংশ আছে। কি কি আছে? এই যে নিউক্লিয়াসের চারটা অংশ। কটা অংশ বলতো? কে কে পারবে বলতে? পারবে বলতে? একটা হচ্ছে নিউক্লিয় পর্দা। এই যে এই নিউক্লিয়াসটা আছে, এই যে নিউক্লিয় পর্দা আছে, কি আছে?
নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, লাস আর নিউক্লিওপ্লাজম, তারপর নিউক্লিয় জালিকা। ঠিক আছে, নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় জালিকা। এই নিউক্লিয়াসের কিনা চারটা পার্ট, মানে আমরা কোষের ভিতরে এখন নিউক্লিয়াসে চলে গেলাম। ঠিক আছে, ঠিক আছে, এবার নিউক্লিয়াস হচ্ছে কি চারটা পার্ট, নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় জালিকা। ঠিক আছে, বুঝতে পারলি? এই যে নিউক্লিয়াসের কিনা নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় জালিকা আর নিউক্লিয় তোর লাস, এখানে আমি শুধু শর্টকাটে বলে দিই যে আমাদের বলে না ডিএনএ টেস্ট করা, বংশগতির বাহক কে বলতো? জিন। বুঝলাম না? বংশগতির বাহক, যেরকম আমি আমার বাবার মতো মায়ের মতো, তুই তোর বাবার মতো মায়ের মতো, কোন জিনিসটা থেকে আসে এগুলো জিনিস? সব এই নিউক্লিয়াসের ভিতরে, নিউক্লিয়াসের ভিতরে থাকে জিন, ডিএনএ, আরএনএ, এখানে সব কাণ্ড হয়। ঠিক আছে, নিউক্লিয়াসের ভিতরে থাকে। যদি একটু ডিটেলসে পড়ি তো কি হবে দেখ। তো এই যে নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াসের মধ্যে যে অর্ধতরল স্বচ্ছ পদার্থ থাকে কি বলবো? নিউক্লিওপ্লাজম বা নিউক্লিওলাস। এই যে এখানে যে অর্ধতরলটা থাকে এটাকে বলবো কি? নিউক্লিওপ্লাজম বা নিউক্লিওলাস। আবার নিউক্লিয় জালিকা কি? নিউক্লিওপ্লাজমের মধ্যে ভাসমান অবস্থায় অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম সুতোর মতো দেখে, এটা যদি নিউক্লিওপ্লাজম থাকে, এটা নিউক্লিয়াস থাকে, অসংখ্য এরকম কিনা জালিকা দেখতে পাবি। এগুলো কি? এরকম অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম জালিকা দেখা যায়। ঠিক আছে, আর এগুলো সাধারণত প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। কি দিয়ে গঠিত? এইগুলো জালিকাগুলো দেখা যায়, নিউক্লিক জালিকাগুলো, এগুলো কি দিয়ে গঠিত? প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে। কোষ বিভাজনের সময় নিউক্লিক জালিকা থেকে, এখান থেকে তোর ক্রোমোজোম গঠিত হয়। এখান থেকে কি গঠিত হয়? ক্রোমোজোম গঠিত হয়। বুঝতে পারলি? এখান থেকেই তোর ক্রোমোজোম গঠিত হয়। কোথা থেকে? এই নিউক্লিয় জালিকা, নিউক্লিয়, এই নিউক্লিয় জালিকা থেকে কি হয়? ক্রোমোজোম গঠিত। ক্রোমোজোম মানে কি? আমাদের কত জোড়া ক্রোমোজোম আছে বলতো? 46টি, 23 জোড়া। ঠিক আছে, তো এখান থেকে আমাদের কি হয়? ক্রোমোজোম গঠিত হয় কি? এই নিউক্লিয় জালিকা থেকে। তো নিউক্লিয় প্লাজমটা কি বলতো? ওই যে অর্ধতরল, হ্যাঁ হ্যাঁ, এই যে অর্ধতরল পদার্থটা, সেটাকে আমরা কি বলবো? নিউক্লিয় প্লাজম বলবো। আর নিউক্লিয় জালিকা আমরা কি হয়? নিউক্লিয় জালিকা থেকে কি হয়? তোর ক্রোমোজোম গঠিত হয়। কি গঠিত হয়? ক্রোমোজোম গঠিত হয়। বুঝতে পারলি? দুটা দুটা বুঝতে পারলি তো? নিউক্লিয় প্লাজম এবং নিউক্লিয় জালিকা বোঝা গেল। তারপরে হচ্ছে কি, এই ক্রোমোজোমে দু রকমের নিউক্লিক অ্যাসিড থাকে। দেখ, ক্রোমোজোমে দু রকমের, এই যে ক্রোমোজোম আছে দু রকমের নিউক্লিক অ্যাসিড। একটা হচ্ছে কি ডিএনএ, সবাই জানিস, একটা আরএনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর রাইবো নিউক্লিক অ্যাসিড। বুঝতে পারলি ব্যাপারটা? কত ভিতরে যেতে হয় জানিস তো? নিউক্লিয় জালিকা থেকে চলে গেলাম কোথায়? এই নিউক্লিয়টি জালিকা। ঠিক আছে, এখান থেকে তৈরি হয়, এটা কিন্তু কোষ বিভাজনে অংশগ্রহণ করে। এই নিউক্লিয় জালিকাটা কোষ বিভাজনে, এই ক্রোমোজোমটা কোষ বিভাজনে অংশগ্রহণ করে। ঠিক আছে, একটা থেকে দুটা, দুটা থেকে অনেকগুলো আছে, হ্যাপ্লোডিপ্লয়েড, অনেক ব্যাপার আছে এখানে। হ্যাঁ, তো এখান থেকে ক্রোমোজোম গঠিত হয়। আর ক্রোমোজোমে দু প্রকার নিউক্লিক অ্যাসিড থাকে। কত প্রকার থাকে অ্যাসিড? আর এন এ হবে এখানে। হ্যাঁ, তো একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে কি আরএনএ। ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারলি? এবার নিউক্লিওলাস, নিউক্লিয়াসের মধ্যে যে এক বা একাধিক গোলাকার অংশ থাকে তাকে বলা হয় নিউক্লিওলাস। সাধারণত নিউক্লিয়াসের এটি নিউক্লিওলাস, মানে ম্যান যে থাকে নিউক্লিওলাস। তারপর হচ্ছে কি নিউক্লিওলাস। আর নিউক্লিয় পর্দা তো আমরা পড়লাম। ঠিক আছে, বুঝতে পারলি ব্যাপারটা? হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারলি? ফের ফোন ছিল, বলি না যে, দেখ দেখ রে। তারপর হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। তারপর হচ্ছে কি রে? মাইটোকন্ড্রিয়া, খুব ইম্পর্টেন্ট মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া দেখ রে, এই মাইটোকন্ড্রিয়া কি হয়? মাইটোকন্ড্রিয়াকে ভালো করে বুঝ, মন লাগছে না? ধরবো যখন তখন বুঝবি। মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলবো? কোষের শক্তি ঘর বলবো। কি করবো? কোষের, কোষের শক্তি ঘর বলবো। শক্তি, শক্তি কি? এটিপি,
এর আগের দিন পড়াইছিলাম না এটিপি। মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলবো, কোষের শক্তিঘর বলবো। এখানে কি হয়, ফ্যাটি অ্যাসিড সংশ্লেষ এবং জারণে সাহায্য করে। এখানে মাইটোকন্ড্রিয়া কি হয়, এটিপি তৈরি হয়। কি রে বাবু, তৈরি হয় মানে শক্তি গঠিত হয়। শক্তি কি হয়, গঠিত হয়। বুঝতে পারলি, মাইটোকন্ড্রিয়ায় শক্তি গঠিত হয়, এখানে এটিপি কি হয়, তৈরি হয়। এখানে কি হয়, এটিপি কি হয়, এটিপি কি হয় রে, তৈরি হয়। বুঝতে পারলে আমার কথাটা, বুঝতে পারলি কি? আর মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে এটিপি তৈরি করে শক্তি তৈরি করা। তো কোষের শক্তি করে আমরা কাকে বলবো বলতো, মাইটোকন্ড্রিয়াকে। এটা তো জানিস তোরা, ঠিক আছে, জানিস না? তারপর হচ্ছে কি, শোষণে সাহায্য করে। এখানে মাইটোকন্ড্রিয়া শোষণে সাহায্য করে, ফ্যাটি অ্যাসিড সংশ্লেষে এবং জারণে সাহায্য করে। বুঝতে পারলি, মাইটোকন্ড্রিয়া গল্প শেষ। শক্তি, প্রোটিন, না সরি প্রোটিন না, শক্তি। তারপরে তোর শোষণে সাহায্য করে কে, মাইটোকন্ড্রিয়া। শক্তি উৎপন্ন করে কে, মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এবার আমরা পড়বো কি, প্লাস্টিড। প্লাস্টিড হচ্ছে কত প্রকার বলতো, 3 প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড। একটা হচ্ছে কি ক্রোমোপ্লাস্টিড, একটা হচ্ছে লিউকোপ্লাস্টিড। দেখ রে, একটা ক্লোরোপ্লাস্টিড, একটা ক্রোমোপ্লাস্টিড, একটা লিউকোপ্লাস্টিড। প্লাস্টিড কত প্রকার, 3 প্রকার। ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড আর লিউকোপ্লাস্টিড। প্লাস্টিড হচ্ছে এক ধরনের রঞ্জক পদার্থ। ঠিক আছে, আর প্লাস্টিড শুধুমাত্র অনলি উদ্ভিদ দিয়ে পাওয়া যায়। একটু আগে আরেকটা অনলি ছিল, কি কোথায় পাওয়া যায়, কোষ প্রাচীর। তো প্লাস্টিডও একমাত্র কোথায় পাওয়া যায়, উদ্ভিদ দিয়ে পাওয়া যায়। ঠিক আছে, এবার এই 3 প্রকার প্লাস্টিক সম্বন্ধে আমরা জানবো। ঠিক আছে, তো শুন ভালো করে বুঝ। এই যে প্লাস্টিড, এই যেরকম ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া, আচ্ছা মাইটোকন্ড্রিয়া, আচ্ছা শুন একটা জিনিস আমরা শুরু হলো মাইটোকন্ড্রিয়া থেকে। ঠিক আছে, এই যে মাইটোকন্ড্রিয়া আছে, একে যদি ফাটাই কিনা, এই যে মাইটোকন্ড্রিয়াকে ফাটাই, তো এর দুটো পর্দা আছে। ঠিক আছে, একটা হচ্ছে অন্তঃপর্দা, একটা হচ্ছে বহিঃপর্দা। শুন ভালো করে বুঝবি, মাইটোকন্ড্রিয়া দুটো পর্দা আছে। কটা পর্দা আছে, দুটো পর্দা আছে। একটা হচ্ছে অন্তঃপর্দা, আন্দার কি বাত, এটা অন্তঃপর্দা পর্দা, একটা হচ্ছে কি বহিঃপর্দা। ঠিক আছে, একটা হচ্ছে অন্তঃপর্দা, একটা বহিঃপর্দা। ঠিক আছে, এই অন্তঃপর্দা মাইটোকন্ড্রিয়ার ভিতরের প্লেটের মতো নলাকার ভাঁজ ও প্রবোধকগুলোকে আমরা ক্রিস্টি বলবো। কি বলবো, ক্রিস্টি বলবো। তো ক্রিস্টি কোথায় থাকে, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়। কি থাকে, মাইটোকন্ড্রিয়ার নলাকার ভাঁজ প্রবোধক গ্রহণ করে, ক্রিস্টি গ্রহণ করে। ঠিক আছে, তো এটা কিন্তু আসবে পরীক্ষায়, যে ক্রিস্টি কোথায় থাকে বলতো, মাইটোকন্ড্রিয়ায় অন্তঃপর্দায়। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ায় অন্তঃপর্দায়। আচ্ছা, এই যে ক্লোরোপ্লাস্ট জিনিসটা কি, ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে বলতো, ভালো করে আমরা বুঝবো। ক্লোরোপ্লাস্ট, এই যে উদ্ভিদের যতগুলো উদ্ভিদের কালার সবুজ হয়, ঠিক আছে, একমাত্র কার জন্য বলতো, ক্লোরোপ্লাস্টের জন্য। ঠিক আছে, উদ্ভিদের রং সবুজ হওয়ার একমাত্র কারণ হচ্ছে কি, ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের জন্য উদ্ভিদের কালার কি, কোথা থেকে ক্লোরোপ্লাস্ট বলতো, যে ক্লোরোপ্লাস্ট যদি একক পর্দা দিয়ে একটি কি বাইরের হলো বহিঃপর্দা, ভিতরটি হচ্ছে অন্তঃপর্দা। ক্লোরোপ্লাস্টের অন্তঃপর্দা পরিবর্তিত বর্ণহীন প্রোটিন সমৃদ্ধ দানাদার ভিত্তি করে পূর্ণ হয়ে একে বলা হয় স্ট্রোমা। দেখ, এই ক্লোরোপ্লাস্ট কি না, ক্লোরোপ্লাস্টে যদি আমি ছবি আঁকি, এখানে কি থাকে, তোরা বইয়ে এই ছবিটা আছে দেখতো, এই ছবিটা দেখ, বুঝে দিচ্ছি। এই ছবিটা এখানে আঁকতে টাইম লাগবে। তো মাইটোকন্ড্রিয়া কি থাকে, ক্রিস্টি থাকে, ক্রিস্টি আছে। হ্যাঁ, প্লাস্টিড। না
আছে রে, আছে রে, ওই তো আছে, তো আছে তো, হ্যাঁ ওটাই 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 ওটাই, দেখে দেখে দেখ রে, এই ক্লোরোপ্লাস্টে যে গোল গোল চাকতির মধ্যে তোরা সবাই বইয়ে দেখ, ক্লোরোপ্লাস্টে কি না, এই ক্লোরোপ্লাস্টে দেখ দুটো জিনিস আছে, একটা হচ্ছে কি দেখ, তিনটা জিনিসের নাম বলবো, একটা হচ্ছে কি গ্রানা বা গ্রানাম, একটা হচ্ছে কি স্ট্রোমা, একটা হচ্ছে কি থাইলাকয়েড। গ্রানা কোনটা, স্ট্রোমা কোনটা, থাইলাকয়েড কোনটা, ভালো করে লক্ষ্য কর, কিন্তু সুন্দর করে লক্ষ্য কর। গ্রানাম, তারপর হচ্ছে স্ট্রোমা, তারপর হচ্ছে কি তোর থাইলাকয়েড। এই যে এক একটা পুরো চাকতির মতো আছে কিনা, চাকতির মতো আছে না, ওটাকে আমরা কি বলবো, থাইলাকয়েড বলবো। কি বলবো, থাইলাকয়েড বলবো, ঠিক আছে। আর একটার মধ্যে যে ছোট ছোট থাকে তাকে গ্রানাম বলবো, আর শুধু একটাকে আমরা কি বলবো, স্ট্রোমা বলবো। কি বলবো, স্ট্রোমা। দেখ গ্রানা, স্ট্রোমা এবং থাইলাকয়েড, এখান থেকে কিন্তু কোশ্চেন দেয় ছোট ছোট, স্ট্রোমা কোথায় থাকে, ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট, হ্যাঁ, গ্রানা স্ট্রোমা কোথায় থাকে, থাইলাকয়েড কোথায় থাকে, এগুলো কিন্তু বুঝতে পারলে আমার কথাটা। গ্রানা স্ট্রোমা ভালো করে মাথায় ঢুকা, কিন্তু গ্রানা স্ট্রোমা থাইলাকয়েড কি রে কোথায় থাকে, ক্লোরোপ্লাস্টে। কোথায় থাকে, বুঝতে পারলে আমার কথাটা। গ্রানা স্ট্রোমা থাইলাকয়েড, ক্লোরোপ্লাস্ট। আর ক্রিস্টি কোথায় থাকে বলতো, ক্রিস্টি এক্ষুনি পড়ালাম, বল। মাইটোকন্ড্রিয়াম কোথায় থাকে, ক্রিস্টি থাকে। কোথায়, মাইটোকন্ড্রিয়া, যে অন্তঃপ্রধানের ভিতরে কি থাকে, ক্রিস্টি থাকে, ঠিক আছে। আচ্ছা আমরা বলি যে এই যে দেখ সুন্দর করে দেখ, এই প্লাস্টিক তিন প্রকার, ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরো মানে হচ্ছে ক্লোরোফিল, পাতায় যেখানে সবুজ রঞ্জক, ক্লোরোফিল যেখানে গাছের খাদ্য তৈরি হয়, ওই যে গাছটা সবুজ হয়, খাদ্য তৈরি হয়, কি সবুজ হয়ে যায় না, হয়তো। তো কার জন্য, এই ক্লোরোপ্লাস্টের জন্য গাছের পাতার রং সবুজ হয়, কার জন্য, ক্লোরোপ্লাস্টের জন্য। তারপর হচ্ছে ক্রোমোপ্লাস্টিড, ক্রোমো মানে কি রে, এই রং বেরং, রঙিন রং। এই যে কোনো কোনো গাছের রং লাল হয় না, পাতা ভারের গাছের হলুদ হলুদ রং হয়, এই যে গাছের ফলের রং হলুদ হয় না, লঙ্কার রং লাল হয় না। গাছের মধ্যে যে কোনো রং যদি সবুজ বাদে হয়, এর মানে ওর কাছে কোন প্লাস্টিড আছে, তোর ক্রোমোপ্লাস্টিড আছে, ঠিক আছে। কি থাকে, সবুজ বাদে যদি গাছের যে কোনো ফল বল, গাছের ফুলের রং কি হয়, সাদা, হলুদ, নীল, লাল, কোন প্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড। কি হবে, ক্রোমো। ক্লোরো আর ক্রোমোর মধ্যে তফাৎ আছে, সেটা হচ্ছে কি, ওকে আমি কতবার বলবো যে কথা বলিস না, আমি ক্লোরো ক্রোমো ভুগে যাচ্ছে রে, কি বলছিস তুই, ঠিক আছে। তো কি হবে, ক্রোমোপ্লাস্টিড। কি হবে, ক্রোমোপ্লাস্টিড। গাছের পাতার ফুল ফলের রং কালারফুল হয় কোন প্লাস্টিডের কারণে, ক্রোমোপ্লাস্টিডের কারণে। আর গাছের পাতার রং সবুজ হয় কোন কারণে, ক্লোরোপ্লাস্টিডের কারণে। আর লিউকোপ্লাস্টিড কোথায়, লিউকোপ্লাস্টিড হচ্ছে যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না, জানে কে, মূল, শিকড়, এখানে কিন্তু কোনো কালারই হয় না, সাদা, ঠিক না, মূলটার কালার কি সাদা। তো এই কালারটাকে আমরা কি বলবো বলতো, লিউকোপ্লাস্ট। কি বলবো, লিউকোপ্লাস্টিড। তো গাছের মূলে কোন প্লাস্টিড থাকে, লিউকোপ্লাস্টিড। হলো ক্লিয়ার, গাছের মূলে কোন প্লাস্টিড থাকে, লিউকোপ্লাস্টিড, ঠিক আছে। এর পরের পয়েন্ট হচ্ছে কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ইয়ার, কি বলা হয়, ইয়ার বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে কি, অভিস্রাবণ চাপ নিয়ন্ত্রণ করা, প্রোটিন সংশ্লেষ করা আর ফ্যাট সঞ্চয় করা। এর মানে এর প্রধান কাজ হচ্ছে কি, অভিস্রাবণ চাপ নিয়ন্ত্রণ করা, প্রোটিন সংশ্লেষ করা এবং ফ্যাট সঞ্চয় করা। বিভিন্ন জৈব অণু যেরকম
প্রোটিন এবং ফ্যাট সংশ্লেষ করে। ঠিক আছে, দুটো কাজ মনে রাখবি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। একটা হচ্ছে কি প্রোটিন প্রোটিন ও ফ্যাট, কি রে, প্রোটিন ও ফ্যাট সংশ্লেষ করে মানে গঠন করে। প্রোটিন ও ফ্যাট কি করে, সংশ্লেষ বা গঠন করে। এক নাম্বার কাজ প্রোটিন ও ফ্যাট সংশ্লেষ ও গঠন মানে গঠন করে। প্রোটিন আর ফ্যাট কে গঠন করে, ইয়ার গঠন করে মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গঠন করে। আর 2 নম্বর কাজ হচ্ছে কি টেস্টোস্টেরন ও প্রোজেস্টেরন গঠন করে। এই হরমোন গুলো, এটা কিন্তু হরমোন, ঠিক আছে। প্রোজেস্টেরন আর টেস্টোস্টেরন এটা হচ্ছে মেয়েদের হরমোন, ঠিক আছে, মেয়েদের হরমোন। এই মেয়েদের হরমোন গুলো ঠিকঠাক বয়স হলে ক্ষরিত হয়। এই হরমোন গুলো ক্ষরিত হতে সাহায্য করে কি এই তোর এর প্রধান কাজ হচ্ছে কি এন্ডোপ্লাজমিক ইয়ারের কাজ। কার কাজ? তো এই টেস্টোস্টেরন ও প্রোজেস্টেরন ক্ষরণ করে কে, এই ইয়ার। কি করে? এটা কিন্তু হরমোন, ঠিক আছে। টেস্টোস্টেরন বা প্রোজেস্টেরন হচ্ছে কি হরমোন। এটা কিন্তু একমাত্র মেয়েদের থাকে, ঠিক আছে। জৈবন তো বুঝতে পারলি দুটো কাজ কি, একটা হচ্ছে প্রোটিন ও ফ্যাট সংশ্লেষ করে, বুঝতে পারছিস, প্রোটিন ও ফ্যাট কে সংশ্লেষ করে ইয়ার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাজ করে। আর প্রোজেস্টেরন আর টেস্টোস্টেরন ক্ষরণ করে। কি করে? প্রোজেস্টেরন আর টেস্টোস্টেরন কি করে, ক্ষরণ করে, ঠিক আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হলো, আমি ছোট ছোট করে পাচ্ছি, হ্যাঁ। তারপরে পয়েন্ট হচ্ছে কি গলগি বডি। কি রে, গলগি বডির কাজ কি বিভিন্ন প্রকার উৎসেচক এবং হরমোন ক্ষরণে ক্ষরণ করা। এবং গলগি বডির একটি গুরুত্বপূর্ণ কাজ হলো কি মানব শরীরে শুক্রাণু গঠন করা। শুক্রাণু ফেলে ছেলেদের থাকে, ঠিক আছে। শুক্রাশয় থেকে ক্ষরিত হয়। শুক্রাণু বলে না একটা থাকে না এরকম করে, শুক্রাণু তোরা পড়বি হায়ার ক্লাসে যখন উঠবি সব ডিটেলসে পড়ে নিবি, টেনশন নাই, হ্যাঁ। তো এই গলগি বডি থেকে, গলগি বডির কাজ হচ্ছে কি শুক্রাণু গঠন করা। কি করা? শুক্রাণু গঠন করা, ঠিক আছে। এই যে শরম লাজ লজ্জা আছে কিনা এগুলো কিন্তু ভাঙতে হবে তোদের, ঠিক আছে। পড়ছিস কি করছিস না, ঠিক আছে। পড়ার সাথে এই যে এগুলো মানে ক্লাস 10 তো উঠিস নি, 11 12 উঠিস নি, জনন তো পড়বে না, রিপোর্টেশন তো পড়বে না করিস তোরা, মাথা খারাপ করে দিবি তোরা একদম বেয়াদব মেয়ে সব। দেখ তো গলগি বডির কাজ হচ্ছে কি শুক্রাণু গঠন করা। কি গঠন করা? শুক্রাণু গঠন করা, ঠিক আছে। তারপর হচ্ছে কি এর বিভিন্ন প্রকার এর কি করে হরমোন ও উৎসেচক ক্ষরণ করে। তাহলে গলগি বডিটা কি কাজ করে বলতো? এক নম্বর হচ্ছে কি হরমোন ও উৎসেচক কি করে ক্ষরণ করে। কিরে বাবু? ক্ষরণ করে। 2 নম্বর কাজ হচ্ছে কি শুক্রাণু গঠন করা। কিরে? শুক্রাণু গঠন করা। তো 1 নম্বর কাজ হচ্ছে কি হরমোন ও উৎসেচক। তোরা তোদের মনে কারো মনে কোশ্চেন নাই যে স্যার আয় 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 বস, বুঝতে পারলি? তো দেখ এই তাহলে গলগি বডির কাজটা হচ্ছে কি হরমোন এবং শুক্রাণু গঠন করা। আর 2 নম্বর কাজ হচ্ছে কি তোর হরমোন এবং উৎসেচক ক্ষরণ করা। কার? গলগি বডির কাজ। এবং 2 নম্বর কাজ হচ্ছে কি শুক্রাণু গঠন করা, ঠিক আছে। বুঝতে পারলে আমার কথাটা? বোঝা গেল? তারপর হচ্ছে কি আমরা পড়বো লাইসোজোমকে। কাকে পড়বো? লাইসোজোম। দেখ আমরা প্রথমে কি বললাম, দেখ পরপর কিন্তু কোষীয় অঙ্গগুলো পড়ছি সবগুলো। তারপর হচ্ছে কি লাইসোজোম। লাইসোজোম একে বলা হয় কি আত্মঘাতী থলি বা সুসাইড ব্যাগ। লাইসোজোমকে আমরা কি বলবো? আত্মঘাতী থলি। এই কিন্তু বাজে লোকটা, কিন্তু খুব বাজে লাইসোজোম লোকটা আমাদের কোষে থাকে, ঠিক আছে। ধরলে একটা লোক ধরলে এই মানে কি বলতো, মানে কোন জায়গায় ঝগড়া হবে কিছু হবে গিয়ে বম করে প্রাম করে ফেটে যাবে, ও বোমার লোক। হ্যাঁ অ্যাসিড এক প্রকার, মানে দেখ একবার অ্যাসিড বলা চলে না। লাইসোজোম হচ্ছে কি যে ও কিনা ধরনের কোষ আছে, কোষগুলোকে মানে যে কোনো জায়গায় ফেটে গিয়ে সবটি কোষকে মেরে দেবে, বুঝতে পারলি? বম বলে না, বম ফটকা এই যে বম ধরনের লোকটা একদম প্রচন্ড বাজে লোক। লাইসোজোম মনে রাখতে বাজে লোক। একে বলা হয় কি কোষের আত্মঘাতী থলি বা সুসাইড ব্যাগ বলা হয়, ঠিক আছে। লাইসোজোমের কাজ হচ্ছে কি এ ধরনের তোর কোনো জায়গায় ধরনের কেটে গেল, ঠিক আছে, পা কেটে গেল, তো পা কেটে যাওয়ার পর কি সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়? খট্টি থাকে তো নাকি, আমরা খট্টি বলি তো নাকি, কালো করে যেটা থাকে ওটা খট্টি বলি। ওটা কি বলতো? ওটি ওটি কি এই যে এখানে আমার পায়ে এখনো আছে রে বাবু, এই জায়গাটা রে এখানে, এটা কি? এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে তোর লাইসোজোম এখানে ভ্রাম ভ্রিম করে ফেটে পুরো কোষটিকে মেরে দিয়েছে, বুঝতে পারলি?
কোষটিকে মেরে দিয়েছে। মানে ও খালি যেখানে কোথায় ঝগড়া হচ্ছে গিয়ে ফ্রাম করে ফেলে দিল, ব্যাস সব শেষ। দেখছে খালি পুরা শরীরে দেখছে যে কোথায় ঝগড়া, হ্যাঁ কোথায় কি ঝগড়া ফোড়া হচ্ছে, গিয়ে নিয়ে বমটা গিয়ে ফ্রাম করে ফেলে দিল, ব্যাস সবাইকে মেরে দিল, শান্ত। কে ওটাই তো, ওটাই আমি বুঝাচ্ছি। তো ও তো শেষ হবে, ও শেষ, পাড়ার লোক ও তো শেষ হবে নিজে আসামে যদি আমি ধরে লাইসেন্স, ঠিক আছে তোরা ধরা করছিস, আমি এখানে গেলে বম ফাড়াই দিলাম, সবাই শেষ, গল্প শেষ। তো ওই জন্য আপনাকে কি বলবো, লাইসোজোমকে আত্মঘাতী, বাজে লোক, ঠিক আছে, আত্মঘাতী থলি বলবো, ঠিক আছে, কি বলবো, আত্মঘাতী থলি। তো দেহের এর কাজ কি বলতো, এর কাজ হচ্ছে কি, দেহের খাদ্যবস্তু পচন ঘটাচ্ছে, কি ঘটাচ্ছে, দেহের খাদ্যবস্তুর কি করে পচন ঘটায়, দেহে উৎসেচক নিক্ষেপ করে, ব্যাকটেরিয়া ভাইরাস ধ্বংস করে, আমাদের দেহের ব্যাকটেরিয়া এবং ভাইরাস কি করে, হ্যাঁ ব্যাকটেরিয়া এবং ভাইরাস কি করে ধ্বংস করে। আমাদের দেহে যদি ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকে যায় কিনা, আছে তো লাইসোজোম, লাইসোজোমকে দেখেছি তো, মারোগে তো, লাইসোজোম কি করে ব্যাকটেরিয়া ভাইরাস ধ্বংস করে, দেহের খাদ্যবস্তু পচন ঘটায়, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে আত্মঘাতী থলি বলার কারণ কি জানিস তো, হ্যাঁ আত্মঘাতী থলি বলার কারণ কি, কারণ লাইসোজোম কোষের মধ্যে বিভিন্ন রাসায়নিক পদার্থ জমা রাখে, যদি লাইসোজোম ফেটে যায় তাহলে কোষের মধ্যে রাসায়নিক পদার্থ ছড়ে যায় এবং কোষ ধ্বংস হয়, এই জন্য লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলা হয়। তারপর হচ্ছে কোষ গহ্বর, কোষ গহ্বরটা হচ্ছে কি, এখানে সাইটোপ্লাজম থাকে না, কোষীয় অঙ্গাণু থাকে না, এটা হচ্ছে কোষ বেলনা, কোষ গহ্বরে, তারপরটা হচ্ছে কি কোষ গহ্বর, কোষ গহ্বরে কিন্তু সাইটোপ্লাজম থাকে না, হ্যাঁ আর এখানে কোষীয় অঙ্গাণু থাকে না। তারপরে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, মানে ভালো ইম্পর্টেন্ট লাইসোজোমের মতো, সেটা হচ্ছে কি রাইবোজোম, কি রে, রাইবোজোম, ঠিক আছে। রাইবোজোম কি, রাইবোজোম হচ্ছে কি, একে বলা হয় প্রোটিনের ফ্যাক্টরি, কি বলা হয়, ফ্যাক্টরি কোথায় বলতো, ধরলে যে কোনো জিনিস ম্যানুফ্যাকচার হচ্ছে, যেখানে ম্যানুফ্যাকচার তাকে ফ্যাক্টরি বলবো নাকি। তো আমাদের কোষের মধ্যে ফ্যাক্টরি হচ্ছে কি কোথায়, প্রোটিনের ফ্যাক্টরি, প্রোটিন তৈরি করে, কি করে, রাইবোজোম কি করে, প্রোটিন তৈরি করে, কি তৈরি করে, প্রোটিন তৈরি করে, কি, আচ্ছা ওইদিকে নজর আছে, টিকটিকের দিকে, মানে আমি যে কথা বলছি ওইদিকে নজর না, তো সমস্যা নেই তো, হোক, ওরও একটা বেঁচে থাকার অধিকার আছে, বেঁচে থাকুক না, ও পোকামাকড় খাক, হ্যাঁ হলো। দেখ তো রাইবোজোমের কাজ কি বলতো, প্রোটিন তৈরি করা, প্রোটিন সংশ্লেষ করা, ঠিক আছে। আচ্ছা এই রাইবোজোম গঠিত হয় কোথা থেকে বলতো, নিউক্লিয়াস থেকে, কোথায় গঠিত হয়, নিউক্লিয়াস থেকে, রাইবোজোম কোথা গঠিত হয়, নিউক্লিয়াস থেকে, ঠিক আছে। আর একে কি বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, কি বলা হয়, মানে প্রোটিনের বেশিরভাগ ফ্যাক্টরি কোথায়, এই রাইবোজোমে, ঠিক আছে। আর রাইবোজোম না দু প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে কি উপ একক এবং অর্ধ একক, রাইবোজোমের দুটি একক থাকে, একটা হচ্ছে উপ একক, একটা হচ্ছে অর্ধ একক। একটা থাকে কি বলতো 50S আর 30S, রাইবোজোম যদি 70S হয়, দেখেন এটা শুধু হালকা করে, ঠিক আছে, 50S দ্বারা, এটা তো বুঝে থাকলে ঝামেলা হবে, 30S, ঠিক আছে। আর তোর যদি 80S থাকে, তো এখানে কি থাকে বলতো 60S, আর কি রে 40S, 6010। এটা এটা শুধু মনে রাখবি, ঠিক আছে, এটা ডিটেলস অত গিয়ে লাভ নাই, ঠিক আছে, এটা অত ডিটেলসে গিয়ে লাভ নাই, এটা শুধু মনে রাখবি। আচ্ছা রাইবোজোমের কাজ কি, দাঁড়া, রাইবোজোমের কাজ এর প্রধান কাজ কি, তোর পড়ার ইচ্ছা আছে, কথা বলছিস কেন, কেন কথা বলছিস, রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে কি প্রোটিন সংশ্লেষ করা, রাইবোজোম কোষের কি করে, কোষের কি করে বলতো ক্ষরণে সাহায্য করে, কি করে, আর রাইবোজোম আরএনএ সঞ্চয় করে, এটি স্নেহ পদার্থ বিপাকে সহায়তা করে, ম্যান কাজ হচ্ছে কি প্রোটিন ফ্যাক্টরি, ঠিক আছে, রাইবোজোমের ম্যান কাজ হচ্ছে কি মানে প্রোটিন তৈরি করে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমাদের দেহে কিন্তু জনন কোষ আছে, ঠিক আছে, জনন কোষ আছে, দেহ আমাদের দেহে অনেকগুলো কোষ আছে জানিস তো, আমরা পড়বো আমাদের দেহ কোষে কি কি কোষ আছে, প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ, তারপর জনন কোষে বিভিন্ন ধরনের কোষ আছে না, কোষগুলো সম্বন্ধেও কিন্তু একটু পড়বো, এখনো শেষ হয়নি, প্রায় শেষের দিকে, বাজলো কটা, দাঁড়া, হুম হ্যাঁ কোনটা, রোজার ইফতার করছি। আচ্ছা প্রথম থেকে রিয়া তুই বলতো, আমি কি খুশি অঙ্গনে বললাম বলতো, প্রথম থেকে বলতে পারলে ছুটি আজকে, যা প্রথম থেকে আমি দেখতে দিব না।
প্রথমে কি বললাম, কোষ প্রাচীর কার থাকে? উদ্ভিদের। তারপরে কি বললাম, কোষ পর্দা কার থাকে? প্রাণীদের। তারপরে কি বললাম, আর 2 মিনিট হয়ে গেল 2 মিনিট, 2 মিনিট পরে কোষ প্রাচীরের সেলুলোজ থাকার জন্য কি হচ্ছে বলতো? হজম হয় না, মানে প্রাণীদের ওটা হজম হয় না, ঠিক আছে। কোষ প্রাচীর, কোষ পর্দা, তারপরে আমরা কি বললাম, নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নিউক্লিয়াসকে আমরা কি বলবো, কোষের মস্তিষ্ক। তারপরে লাইসোজেম, তারপরে লাইসোজেম, তারপরে কি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি বলবো, কোষের শক্তি ঘর বলবো। কি বলবো, সব শক্তি এখানে মজুদ থাকে। তারপরে প্লাস্টিড, তারপরে এদিকে প্লাস্টিড, তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ইয়ার, তারপরে গলগি বডি, তারপর লাইসোজোম, তারপরে কোষীয় অঙ্গাণু, তারপর প্রত্যেকটা অঙ্গাণু, প্রত্যেকটার কাজ, প্রত্যেকটা কি করে না করে একদম করে আসবে কিন্তু বলে দিলাম। নেক্সট দিন আমি কিন্তু তোদের জীবন বিজ্ঞান পুরো কমপ্লিট করব, অঙ্ক করাবো না, পুরো জীবন বিজ্ঞান কভার করে দেবো। ফার্স্ট সেমেস্টার ভৌত বিজ্ঞান করাবো, জীবন বিজ্ঞানটা কভার হয়ে যাও নেক্সট দিন। হ্যাঁ লাস্ট, ঠিক আছে। আর একটা কথা শোন,